সুপ্রিয় বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, সবাইকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আমি মোহাম্মদ এজাহারুল হক মুন্সি। আজকে আমরা রীতিমতোই গণিতের আরেকটি ক্লাস নিয়ে কথা বলবো। তবে আজকে বোর্ড দেখে অনুমান করা যায় আমি গণিতের বহু নির্বাচনী অংশটা নিয়ে কথা বলবো। তো এই কথাগুলো বলার আগে একটু জরুরি কথা আগে বলে নিচ্ছি, পরে খেয়াল থাকে না। সেটা হচ্ছে পরীক্ষার যে রুটিনটা দেওয়া হয়েছে, সবাই আশা করি তোমরা রুটিনটা পেয়েছো। এই রুটিন এবং পরীক্ষা কখন হবে তার সময়সূচিও সেখানে দেওয়া আছে। তো এই বিষয়ে অনেকেরই অনেক রকম প্রশ্ন থাকে, ব্যক্তিগতভাবে আমাকে প্রশ্ন করা হয়, যাতে প্রশ্ন করতে না হয় সেজন্য আমি বলে দিচ্ছি। 4টা পরীক্ষা 4 দিনে হবে। সময় দেওয়া আছে 7:30 থেকে 10:30 পর্যন্ত। পরীক্ষার 15 মিনিট আগে প্রশ্ন চলে যাবে, তোমাদের অনলাইনে প্রশ্ন দেওয়া হবে। এখন যেভাবে ক্লাসগুলো বের করতেছো, ঠিক ওই পরীক্ষার প্রশ্নটাও সেভাবে তোমরা বের করবা 15 মিনিট আগে। এবং পরীক্ষাটার সিলেবাসটা নিয়ে তোমরা কি কনফিউশন আছে কিনা জানি না। আমরা প্রথম প্রস্তুতিমূলক পরীক্ষার জন্য একটা ক্লাসে একটা সিলেবাস দিয়েছিলাম, প্রত্যেক বিষয়ে কিন্তু দেওয়া ছিল, গণিতেও দেওয়া ছিল। তোমরা পেছনের খাতা খুলে দেখবা সিলেবাসের কোন কোন অংশগুলো আমরা বলছিলাম, কোন কোন চ্যাপ্টারগুলো বলেছিলাম, সেই অংশটা খুঁজে বের করবা। সেখান থেকেই কিন্তু প্রশ্ন করা আছে, প্রশ্ন কিন্তু অলরেডি করা হয়ে গেছে। তো তোমরা ওই অংশটার উপর প্রস্তুতি নিবে। 1 নাম্বার 2 হচ্ছে তোমরা যে পরীক্ষাটা দেবে, প্রতিদিন তোমাদের পরীক্ষাটা তদারকি করবেন তোমাদের সম্মানিত অভিভাবক। তারা বাসায় থাকবেন এবং তোমাদেরকে ক্লাসটা দেখবেন। অর্থাৎ তোমরা যেন একেবারে দেখে দেখে না লেখো, এইটুকু অন্তত ওনারা তদারকি করবেন, আমরা আশা করব। ওনাদের উদ্দেশ্যে আমরা বলছি, যারা অন্তত লেখাপড়া যারা করবে তাদের তো দেখতে হবে না, তাদেরকে খাতা দেখে আর বই দেখে দেখে লেখার কোনো প্রয়োজন পড়বে না। এই জন্য এই বিষয়টা আপনারা নিশ্চিত করবেন, সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে কথাটা বলছি। আর 4টা পরীক্ষা যদি শেষ হয়ে যাবে, সম্ভবত আমাদের পরীক্ষাটা শুরু হচ্ছে শনিবার থেকে, অর্থাৎ 11 তারিখ থেকে। 11, 12, 13, 14 তারিখে বোধহয় পরীক্ষা শেষ হয়ে যাবে। 15 তারিখ 4টি খাতা একটা আমরা বলবো একটা ইনভেলপের ভিতরে অথবা একটা বক্সে ঢুকে, 4টা খাতাকে একসাথে একটা বক্সে ঢুকে উপরে রোল নাম্বার ক্লাস লিখে 11টা থেকে 2টা পর্যন্ত এই সময়ে খাতাগুলি রিসিভ করা হবে স্কুলের পক্ষ থেকে। যে কেউ ইনচার্জ অথবা ক্লাস টিচার যিনারাই থাকবেন ওনাদের কাছে আইসা খাতাটা জমা দিতে হবে। এই খাতাগুলি মূল্যায়ন সাপেক্ষে এই নাম্বারটা আমরা সংগ্রহে থাকবে আমাদের, এবং এটা দিয়ে বোধহয় আমরা ফাইনাল পরীক্ষায় এই নাম্বারটা যাবে। অতএব পরীক্ষাটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা এখন থেকে যে সময়টা আছে 11 তারিখের আগ পর্যন্ত অত্যন্ত বিচক্ষণতার সাথে পড়াশোনা করবে এবং পরীক্ষাগুলো ভালো করবে। তোমাদের বার্ষিক পরীক্ষার রেজাল্টের সাথে যেহেতু এটা যুক্ত হচ্ছে, তো পরীক্ষা সংক্রান্ত বিষয়ে তোমাদের যে তথ্য দেওয়া হলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও বুঝতে সমস্যা থাকলে তো আমাদের নাম্বার তো আছে, তোমরা কথা বলবা, আমরা বলে দেবো তোমাদের কোনো সমস্যা থাকলে। কোনো দ্বিধাবোধ করবে না ফোন করতে, আমরা সবসময় তোমাদের ফোন ধরার জন্য রেডি থাকি। চলো আমরা সাবজেক্টিভ অংশ কিন্তু মোটামুটি ক্লাসে আমরা অনেকটাই পড়েছি, আমাদের সিলেবাস প্রায় শেষ, বিশেষ করে ক শাখায় সিলেবাস শেষ হয়েছে। আমরা কিছু অবজেক্টিভ নিয়ে আজকে আলোচনা করতে চাই, কারণ অবজেক্টিভের কোনো কোনো প্রশ্নের উত্তর আমরা না বুঝে সুঝেই আনসার করে থাকি, যার কারণে উত্তরটা ভুল হয়ে যায়। তো ভুল যাতে না হয় সেই জন্য আমি তো হয়তো সবগুলো অবজেক্টিভ বলতে পারবো না, কিছু নমুনা আমি দেখাচ্ছি। হয়তো এখান থেকে কমন পড়তে পারে, আবার নাও পড়তে পারে। একটু কঠিন যেগুলো, এগুলোর উপর আলোচনা করতেছি। আমাদের অবজেক্টিভগুলো মূলত এরকম 4 রকম থাকবে। তোমরা নিশ্চয়ই, আমি ক্লাসেও বলেছি, কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন হবে, অনুধাবনমূলক বহু নির্বাচনী, বহুপদী সমাপ্তিসূচক বহু নির্বাচনী এবং অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী। জ্ঞানমূলকটা একেবারে সাদা মাঠা জিনিস। যেমন একটা চিত্র দেখি বলা হলো যে চিত্রটি কোন ত্রিভুজের চিত্র, যেমন 3টা বাহু সমান দিয়ে বলা হলো ত্রিভুজ ABC এর AB বাহু ইকুয়াল টু BC বাহু ইকুয়াল টু CA, ত্রিভুজটি কী ধরনের, এটা বলা খুব স্বাভাবিক। অথবা যদি বলা হলো ত্রিভুজ কাকে বলে, সংজ্ঞাভিত্তিক একটা প্রশ্ন, খুবই সাধারণ প্রশ্ন। এই ধরনের সাধারণ প্রশ্নগুলো যেগুলো খুব কষ্ট হয় না, সেগুলো হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। এগুলো আমি বলবো না আজকের ক্লাসে, যেহেতু তোমরা এগুলো মোটামুটি ভালো পারো। অনুধাবনমূলক কোশ্চেনটা একটু চিন্তা করে বলতে হয় আর কি। হ্যাঁ, যেমন একটা ত্রিভুজের 3টা কোণের মান 180 ডিগ্রি দেওয়া আছে, আমরা জানি 180 ডিগ্রি, এর মধ্যে 2টা কোণের পরিমাণ দেওয়া থাকে, তৃতীয় কোণটা বের করতে বলা হলো। এটাও তোমরা পারবে, যেহেতু 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, 2টা মানের যোগ করে 180 থেকে 2টার যোগফলটা বাদ দিলে তৃতীয় কোণটা বেরিয়ে যাবে। এইগুলি হচ্ছে অনুধাবনমূলক কোশ্চেন, মানে একটু চিন্তা করে বলতে হয়। বহুপদী সমাপ্তিসূচক কোশ্চেন এবং অভিন্ন তথ্যভিত্তিক কোশ্চেনগুলো নিয়ে আজকে একটু আলোচনা করতে চাই।
আমি কিন্তু বোর্ডে দু একটা প্রশ্নের নমুনা লিখেও রাখছি। আমরা প্রথমে এই কথাগুলো একটু বেশি বলবো, এই কথাগুলি আমাদের একটু সমস্যা হয়, অথবা এগুলোতেও কারো কারো সমস্যা হয়। আমি পর্যায়ক্রমে দুটি আলোচনা করছি আমাদের এই সময়ের মধ্যেই। দেখো, একটি প্রশ্ন এখানে করা আছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 19। এখান থেকে দুটি প্রশ্ন করা যেতে পারে। এই যে একটা প্রশ্ন, কিন্তু উত্তর করতে হবে আমাকে দুটি প্রশ্নের। এই জন্য এটাকে বলা হয় অভিন্ন তথ্য, অর্থাৎ একটা তথ্যের উপরে ভিত্তি করে দুটি প্রশ্নের উত্তর করব আমরা। যেমন নাম্বার 1, সংখ্যা দুটি কত? ক্রমিক সংখ্যা দুটি কত যাদের বর্গের অন্তর 19? আমরা এটাকে হলফ করে বলতে পারবো না, একেবারে ঝটফট বলা খুব কঠিন। একটু চিন্তা ভাবনা করে গাণিতিকভাবে আমরা এটাকে বলবো। চলো আমরা একটু চিন্তা করি এটা কীভাবে বলতে হবে, এটার উত্তরটা আমরা কীভাবে বের করতে পারি। এই জিনিসগুলি পরীক্ষার হলে সময় থাকবে মাত্র 1 মিনিট। 1 মিনিটের মধ্যেই কিন্তু তোমাকে এটার উত্তর বের করতে হবে। তাহলে আমরা কীভাবে করব? আমরা জানি না সংখ্যা দুটি কত কত, কিন্তু এটা জানি একের পরে যখন 2 লেখা হয়, 1 এবং 2 দুইটি ক্রমিক সংখ্যা। 2-এর পরে যদি 4 লেখা হয় তাহলেও কিন্তু ক্রমিক, কিন্তু কীরকম ক্রমিক? ক্রমিক জোড় সংখ্যা। যদি 1-এর পরে আমি 3 লিখতাম তাহলেও ক্রমিক, কিন্তু এটা ক্রমিক বেজোড় সংখ্যা। শুধু ক্রমিক সংখ্যা বলে 1, 2 অথবা 3, 4 এরাও ক্রমিক, অথবা 5, 6 ক্রমিক, অথবা 7ও যদি বলি ক্রমিক। 3টি সংখ্যা হয়ে গেল, মানে একটার পরে আরেকটা 1 বেশি হবে, তারপরেটা থেকে তারপরটা আরও 1 বেশি হবে। তাহলে আমরা আজকের অঙ্কটার উত্তর বের করতে গেলে কী ধরনের চিন্তাভাবনা করব একটু বলবো, খেয়াল করো। এই আমি ধরে নিলাম, আমি এটা দিয়ে যেমন সাবজেক্টিভ হতে পারে, এটা দিয়ে অবজেক্টিভ প্রশ্ন হতে পারে। সাবজেক্টিভ কিন্তু এই ধরনের প্রশ্ন আমরা করতে পারবো। আমাদের কিন্তু সিলেবাসের ভেতরে 2.2 খুব সম্ভবত এই প্রশ্নগুলি আছে, এই প্রশ্নটাই আছে। এটা অবজেক্টিভের জন্য যেমন দরকার, সাবজেক্টিভের জন্য দরকার। ধরি ক্রমিক সংখ্যা দুটি এক্স এবং অজানা জিনিস, জানি না আমি। সংখ্যা দুটি যথাক্রমে এক্স ও পরেরটা নিশ্চয়ই x+1। তার কারণ ক্রমিক হইলে একটা তার পরেরটা 1 বেশি হয়। ক্রমিক জোড় বললে একটা তারপরেরটাতে 2 বেশি, 2 যোগ দিতে হয়। ক্রমিক বিজোড় বললে কি করতে হয়? ক্রমিক বিজোড়ের আবার ক্যারেক্টার আমি পরে বলছি। দেখো, এই যে দুটি সংখ্যা আমরা পেয়ে গেলাম, প্রশ্নের ভাষায় আমরা কি লিখতে পারি? সংখ্যা দুটির বর্গের অন্তর বলছে 19। তার আগে একটা কাজ করি, সংখ্যা দুটির বর্গ লিখি। সংখ্যা দুটির বর্গ পরীক্ষা অবজেক্টিভ আসলে আমরা এগুলো কিছুই লিখবো না, খালি প্র্যাকটিস করবো অন্য রাফ পেজে। কিন্তু সাবজেক্টিভ আসলে তো এগুলো লিখতে হবে। সংখ্যা দুটির বর্গ হচ্ছে প্রথমটা হলো এক্সের মধ্যে স্কোয়ার, বর্গ মানে তার 2 বার লেখা, x × x। আর আরেকটা হবে x+1 তার স্কোয়ার হবে। এখন প্রশ্নই তোমাকে বলে দিচ্ছি তুমি কোন দিকে যাবো। তারা বলেছে তাদের অন্তর, তার নিশ্চয়ই এটা বড় হবে না, এটাই বড় হবে। তার কারণ এটা হচ্ছে শুধু x। ধরেন এটার মান 3, তাহলে এটা হবে 3 + 1 মানে 4। তো এটা তো বড়, অবশ্যই বোঝা যাচ্ছে। তাহলে বড় সংখ্যার বর্গ বেশি, ছোট সংখ্যার বর্গ বেশি, তাহলে বড় সংখ্যার বর্গটা বেশি। আর ছোট সংখ্যার বর্গটা হচ্ছে এই যেমন x²। এই বেশি কমটার কথা প্রশ্নেই বলা আছে 19, তার মানে আমরা 19 লিখতে পারি। এখন আমরা যদি এটাকে সমাধান করি তাহলে x-এর মান কিন্তু পেয়ে যাব। আর x যদি পেয়ে যাই তাহলে x-এর সাথে 1 যোগ করলে আরেকটা সংখ্যা পাওয়া যাবে। তাহলে আজকের টার্গেট সংখ্যা দুটি আমার বেরিয়ে আসবে যদি আমি এটাকে সমাধান করি। তাহলে চলো আমরা এটাকে সমাধান করলে আমরা এখানে কিন্তু বীজগণিতের সূত্র প্রয়োগ করতে পারি। দেখো, a+b² আমরা কিন্তু 7a+b² সূত্র পড়েছি, প্রথম এটা লিখে দিয়েছি সব। চলো দেখি এটাকে সূত্র যদি করতে চাই, a² + 2 × a × b + b²। এটা আমরা জানি a+b² সূত্র। আর -x² তো অঙ্কে আগেই ছিল, = 19। এবার সমাধান করতে গেলে x² + 2x + 1 হবে। 1² মানে 1, 2 বার 1 লেখা। আর x² মাইনাস আগেই ছিল, নাম্বার 19। এবার দেখো, -x² এবং +x² থাকবে না, কাটা যাবে। তাহলে 2x-এর মান, আমার উদ্দেশ্য হচ্ছে x-এর মান বের করা, কারণ আমি অজানা রাশিটাকে x ধরেছি, x এবং x+1 ধরেছি। তাহলে আমি 2x-এর মান পাবো কত? 19 বিয়োগ হবে 1। এখান থেকে ওখানে যাবে যখন, তখন পক্ষান্তর হয়ে গেলে কিন্তু সাইন চেঞ্জ হয়, চিহ্ন পাল্টে যায়। দ্যাট ইজ 2x = হবে 18। সুতরাং x = নিশ্চয়ই 18কে 2 দিয়ে ভাগ করলে 9 হয়ে যায়। তাহলে আমি এই সংখ্যা দুটির একটি পেয়ে গেলাম, কিন্তু x মানে 9 পেয়ে গেলাম।
তাহলে অপরটা বলার অপেক্ষাই রাখে না, এটা কথা হবে 9 যোগ 1। অর্থাৎ আমি উপর দিয়ে প্রশ্নটার কিছু অংশ মুছে ফেলি, এই জায়গাগুলো আমাদের লাগবে না, এটা মুছে দিলাম। এবং এইটাও থাক, আমাদের মনে আছে কি বলা আছে, তথ্যটা কি লেখা আছে। তাহলে আমি পেলাম কত, x = অর্থাৎ সংখ্যা দুইটি পেয়ে গেলাম। কিন্তু সংখ্যা দুটি কিন্তু একটা প্রশ্নে বলা আছে সংখ্যা দুটি কত। এই যে 1 নম্বর প্রশ্ন, সংখ্যা দুটি 9 এবং x+1 না লিখে 9 + 1 একবারে লিখলেও কিন্তু ভুল হবে না, = 10। উত্তর যদি আমরা লিখি সংখ্যা দুটি 9, 10, উত্তর 9 ও 10। এটা সাবজেক্টিভ অংশের জন্য আমরা এইভাবে উত্তর করব। কিন্তু যদি অবজেক্টিভে সংখ্যা দুটিতে অবশ্যই উল্লেখ থাকবে। আমি কিন্তু 4টা উত্তর লিখি নাই, মূল উত্তরটা লিখলাম। এখানে লেখা থাকতে পারে যেমন 9, 10 থাকতে পারে, যেমন 11, 12 থাকতে পারে, যেমন 13, 14 থাকতে পারে, পাশাপাশি থাকবে। আবার ব্রেক দিয়েও থাকতে পারে, 15, 17 থাকতে পারে, এটা ভুল। তাহলে একটা তো সঠিক অবশ্যই আছে, তাহলে আমরা খুঁজে বের করব সেখান থেকে 9, 10। তাহলে এই প্রশ্নের উত্তরটি বের করতে কিন্তু একটু সময় লাগবে, চিন্তা করা লাগবে। এই চিন্তাগুলো কিন্তু পরীক্ষার হলে করা যাবে না, এগুলো কিন্তু আগের থেকে করতে হবে। ক্লাস চলাকালীন সময় স্যারদের কাছ থেকে তথ্যগুলি জেনে নিতে হবে, তাহলে পরীক্ষার হলে এত সময় লাগবে না, 1 মিনিটের মধ্যে তুমি আনসার করে ফেলতে পারবা। স্টুডেন্ট, আমাদের প্রথম প্রশ্নের উত্তরটি শেষ, অবজেক্টিভের জন্য হলো হোক আর সাবজেক্টিভের জন্য হোক। দ্বিতীয় প্রশ্নটি বলছে সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত। এটা যদি প্রশ্ন দেয়া থাকতো, বর্গের সমষ্টির মান দেয়া থাকতো 4টা, কোনটা সঠিক হইতো এবং আমরা কীভাবে সেটা বের করতাম সেটা একটু বলে দিচ্ছি। সংখ্যা দুটি যেহেতু বেরিয়ে গেল, তাহলে আমরা তো অবশ্যই এখান থেকে উত্তর বের করে ফেলতে পারি। যেমন একটা সংখ্যা হলো 9, তার বর্গ হচ্ছে 9 নং 81। আর এই সংখ্যা হচ্ছে 10, তার বর্গ হচ্ছে কত, তার বর্গ হচ্ছে 100, কারণ 10 × 10 100। তারা বলছে তার সমষ্টি কত, তাহলে অবশ্যই 100-র সাথে 81 যোগ করলে 181। তাহলে উত্তরটা কিন্তু বেরিয়ে গেল। পরীক্ষায় অনুমান করে আনসার করার মানে কোনো অবস্থাতেই ঠিক হবে না। এই জন্য স্টুডেন্টরা এগুলো প্র্যাকটিস নির্ভর, অঙ্কটা আসলেই অনুশীলন নির্ভর একটা বিষয়। তোমরা অনুশীলন করতে চাও না, এটা হলো সমস্যা। সকল দুর্বল সবল সব ছাত্রছাত্রীদের জন্য আমি বলছি, তোমরা একটু বেশি বেশি অনুশীলন করো, মৌলিক জিনিসগুলো বেশি জানো, দেখবে যে গণিত তোমাদের কাছে খুব সহজ হয়ে গেছে। স্টুডেন্ট, আমরা আরেকটি প্রশ্নের কথা এখানে বলা আছে, কোন দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা। একটু কঠিন প্রশ্ন হয়ে গেল, কোন দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা। মানে ওই দুটি সংখ্যার বর্গ যদি আমরা বিয়োগ করি, বড়টার থেকে যদি ছোটটার বর্গটা বিয়োগ করি, তাহলে ফলটা যেটা আসবে সেটাও একটা বর্গ সংখ্যা হবে। তাহলে একটু অন্যরকম হয়ে গেল না। তাহলে আমরা এটাও ছিলাম যে সংখ্যা দুটি x এবং x+1, এবারও ঠিক এরকমই বলবো, কারণ ক্রমিক সংখ্যা দুটি এমনই হবে সবসময়। তাহলে তার বর্গের অন্তর বলতে x+1 হোল স্কোয়ারটা আগে আসবে বড়টা, তার পেছনে যাবে x²। আমরা তারপরের লাইনে নিচে যাব, কারণ এখানে কোনো কন্ডিশন দেওয়া নাই, কোনো শর্ত দেওয়া নাই যে তার যোগফল বা বিয়োগফল কিছু বলে নাই। এই জন্য আমরা এটার থেকে মান বের করেই উত্তরটা বের করছি। দেখো, এটাকে ভাঙলে একটু আগের মতো যদি আমরা বলি x² + 2x+1, এটাকে সূত্র দিয়ে দেখালাম না, যেহেতু একটু আগে বলা ছিল, -x² হয়ে গেল, এটা কাটা গেল, থাকলো কিন্তু 2x+1। এখন এইখানে আমরা এই যে x কিন্তু আমাদের অজানা, x-এর মানটা কিন্তু আমাদের জানা নাই। আমি x-এর মান কিন্তু 1 থেকে শুরু করে অনেকগুলি সংখ্যা বসাতে পারবো তার মধ্যে। ধরো আমি x-এর মান প্রথমে 1 ধরলাম, তাহলে 2 × 1 + 1, তাহলে 2-কে 2 আর 1-এ কত হইল, 3 হলো। এটা কিন্তু বর্গ সংখ্যা না, আমাদের বের করতে বলছে বর্গের অন্তর। আমরা এমন জায়গায় যাব যেখানে দুইটিকে বর্গ করার পরে বিয়োগফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আমি আরও যেতে থাকি, তাহলে এখানে লিখব যখন n = 1, আবার যদি আমি 2 বসাই, 2 × 2 + 1, দ্যাট ইজ 2 × 4 = 5। এটাও কিন্তু কি নয়, পূর্ণবর্গ নয়, যাহা পূর্ণবর্গ নয়, যাহা পূর্ণবর্গ নয়। n = 1 এর জন্য পূর্ণবর্গ হয় না। আবার n = 2 এর জন্য এটাও পূর্ণবর্গ নয়, যাহা পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয়। আরেকটু সামনে যাই, যেমন 2 × n, x-এর জায়গায় যদি 3 বসাই দেখি, তাহলে কত হয়, 3 × 6 = 7, 6 কত হয়, 7 হয় না। আচ্ছা, আমি যদি n-এর মান 1 ধরি, x-এর মান 1 ধরি, তাহলে সরি আমি x বলবো এখানে, n না, আমি তো x দিয়ে ধরেছি, তো এই জন্য n না বলা যায়।
তাহলে 2 × 1 + 1 3, এটা পূর্ণবর্গ নয়। তারপরে 2 × 2 + 1 = 5, এটা এক্সের মান 2 এর জন্য হলো 5, তাহলে এটাও কিন্তু 5টা কিন্তু পূর্ণবর্গ নয়। এবার আমরা যদি 2 × 4 লিখি, তাহলে = 1 লিখি, তাহলে এটা হবে কত? 4 × 8 = 9, 9। এই সংখ্যাটি কিন্তু দেখো যার বর্গমূল করা যায়, অর্থাৎ 4 × 8 = 9, এটাকে বর্গমূল করা যায়, যাহা পূর্ণবর্গ। তাহলে তারা কিন্তু এখানে বলছে কোন ক্ষুদ্রতম দুটি সংখ্যার কথা কিন্তু বলা। আমি যদিও অবজেক্টিভ বানাতে গিয়ে ওই কথাটা লিখিনি, এটাকে ক্ষুদ্রতম সংখ্যা বলতে হচ্ছে, অর্থাৎ এমন দুটি ক্ষুদ্রতম সংখ্যা লিখো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা। আমি যদি আরেকটু সামনে যাই, 2 × 5 বসাই, তাহলে এখানে দেখো 5 × 2 = 10 কত আসতেছে? 11 আসতেছে না? 11 আসতেছে। এখন যদি 9কে আমরা পূর্ণবর্গ বলি, আচ্ছা, এরপরে যদি আমরা 5 × 2 = 10 + 1 না, 11 হয়ে গেল, এটা কিন্তু পূর্ণবর্গ না। আচ্ছা, 2 × 12 যদি বলি, কাছাকাছি দুটি সংখ্যা হইতে হবে না? কাছাকাছি দুটি সংখ্যা হতে হবে। স্টুডেন্ট দেখো, 2 × 4 + 1 মানে 9, এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল। তাহলে বোঝা গেল তারপরের থেকে যেগুলো আসবে সবই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমি সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটা কিন্তু পেয়ে গেলাম, এক্সের মানটা পেয়ে গেলাম 4, যার ফলটা আসতেছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমি একটা যদি 4 পেয়ে থাকি, তাহলে আরেকটা হবে 4 + 1, দ্যাট ইজ 4 একটা, এবং এটা হলো 5। সংখ্যা দুটি যদি এমন হয়, দেখো তো, এখন এটাতে বর্গ করলে 4 × 4 = 16 হয়, 5-এর স্কোয়ার করলে 5 × 5 = 25 হয়। এখন 25 থেকে 16-এর ব্যবধানটা কত? 9 হয়। এই 9টাও কিন্তু এই যে অন্তর, এই অন্তরটাও কিন্তু একটা বর্গ সংখ্যা, দ্যাট ইজ 9 কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমাদের সংখ্যাগুলো আজকে হবে, এই দুটি সংখ্যা হবে কত? 4 এবং 5 হয়। এই 4কে স্কোয়ার করে দেখো, 4 × 4 = 16, 5কে স্কোয়ার করে দেখো, 5 × 5 = 25, 25-এর থেকে 16-র ব্যবধান হয় 9, আর 9 একটি পূর্ণবর্গ সংখ্যা। আর ওই সংখ্যা দুটি তারা বের করতে বলেছে যে এমন দুটি ক্রমিক সংখ্যা লিখো যে বা বের করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা। আমরা দেখলাম এই সংখ্যা দুটি হলেই কেবল তাদের বর্গের অন্তর কত হয়? একটি বর্গ সংখ্যা হয়। আশা করি এই একটু জটিল ছিল বিষয়টা, তোমরা জানলা। এবার আমরা একটু ভিন্ন জায়গায় যাই। চলো, আমাদের বাম দিকে কিছু, যেহেতু আমাদের ক্লাসের সময় খুব কম এবং আমরা আর বেশি সময় ক্লাস করতে পারবো না, এই জন্য গুরুত্বপূর্ণ কিছু জিনিস আজকে লিখে নিয়ে আসছি তোমাদের জন্য। আলোচনাগুলি একটু কঠিনও হতে পারে কোনো ক্ষেত্রে, খুব মনোযোগ দিয়ে শুনলে আশা করি বুঝতে পারবে। চলো আমরা একটু সামনে যাই। আমরা ডান পাশে লেখা 3টি প্রশ্নের উত্তর, জ্যামিতিক প্রশ্ন এগুলা, আমরা সেগুলোর একটু উত্তর করতে চেষ্টা করি। এরপর আমরা কিছু বানানো জিনিস আমরা আলোচনা করব, যেগুলো লিখবো না, তোমাদেরকে লিখে সরাসরি আলোচনায় যাব। প্রশ্নটা দেখো, চিত্রটা আমরা দেখলাম PQR একটা ত্রিভুজ। এই ত্রিভুজটার, এটা কিন্তু PQR, এটাকে ধরো এটা LM, আর এখানে একটা নাম দেওয়া যায় L, এটা যদি R দিয়ে থাকিস, আর এটাকে ধরো X দিলাম, কথার কথা। এর মধ্যে চিত্রে PQRটা 55 ডিগ্রি, PQR 55 ডিগ্রি, মানে এই কোণটা 55 ডিগ্রি, 55 ডিগ্রি। আর বলেছে LRNটা 90 ডিগ্রি, LRN এই যে জায়গাটা, এটা হচ্ছে 90 ডিগ্রি পুরোটা, এখান থেকে এই পর্যন্ত এই সবটা 90 ডিগ্রি। তা আরও বলেছে PQটা সমান্তরাল কার? MR এর সমান্তরাল। এই যে MR হলো এই রেখাটা, এই রেখাটা সমান্তরাল। আমাকে প্রশ্ন করা হয়েছে MRNটা কত, অর্থাৎ MR, অবশ্যই এটাকে এনে দিই, এইটা কত, এই কোণটার মানটা বের করতে বলছে। স্টুডেন্ট, যেহেতু এইটা 55 ডিগ্রি আর এই রেখার সাথে এই রেখাটা সমান্তরাল, আমি কিন্তু 90 ডিগ্রি বলতে কিন্তু এটাকে ছোটোটাকে বুঝাই নি, পুরোটা, অর্থাৎ এখানে পুরো যে কোণটা আছে সবটা হলো 90 ডিগ্রি। আর এটা কিন্তু এটার সাথে এটা সমান্তরাল হওয়ার কারণে এই কোণটা কত ডিগ্রি হবে? 55 ডিগ্রি হবে। এরকম একটা উপপাদ্য কিন্তু আমরা পড়েছি, এবং এটা আমাদের সিলেবাসের প্রথম দিকের 1 নম্বর উপপাদ্যটাই কিন্তু ছিল এরকম ছিল একটা ত্রিভুজ। আমরা ত্রিভুজটার ক্ষেত্রে ABC ছিল, আমরা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ প্রমাণ করতে গিয়া এটাকে বাড়াইছিলাম, এটাকে সমান্তরাল করে আঁকছিলাম, তাহলে এটাকে নাম ছিল C লিখছিলাম, এটাকে D লিখছিলাম। আমাদের উপপাদ্যটার উপর ভিত্তি করে কিন্তু প্রশ্নগুলো হতে পারে।
ওই উপপাদ্যটা কিন্তু তোমাদের প্রথম পরীক্ষা খুব জরুরি। তাহলে সেটার উপর ভিত্তি করে যদি আমরা অবজেক্টিভ বানাই এবং এই কোণটা যদি কিউটা যদি 55 হয়, এই রেখাটা এই রেখার সাথে সমান্তরাল হওয়ার কারণে এটাও কিন্তু 55 ডিগ্রি হয়। আচ্ছা, এটা যদি 55 ডিগ্রি হয় আর এই সবটুকুর কোণ যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়, তাইলে আমি এই 90 থেকে যদি এই 55 বাদ দিয়ে দিই কত হবে? তাহলে 35 ডিগ্রি হবে। 5.5 হাতে হাতে 6 6 আছে 9 তাহলে আমার কোণের উত্তর আজকে এম আর এন কোণটা হবে কত ডিগ্রি? 35 ডিগ্রি। চিন্তা করা ছাড়া কি কিন্তু পারা যাচ্ছে না। অবশ্য পরীক্ষার হলে অনুমান করে দিলেই ভুল হয়ে গেল। আবার বলছি, এই রেখাটার সাথে এই রেখাটা সমান্তরাল হওয়ার কারণে এই কোণ যত ডিগ্রি এই কোণ তত ডিগ্রি হবে। অনুরূপ কোণ, এটাকে অনুরূপ কোণ বলা হয়। অনুরূপ কোণের ব্যাপারটা কীরকম? যেমন দুইটি সমান্তরাল রেখা, তাদের একটা ছেদকের একই পাশে যে কোণগুলো থাকে তারা অনুরূপ কোণ হিসেবে সমান হয়। তাহলে এটাও কিন্তু সমান্তরাল রেখা, এই যে এটা সমান্তরাল রেখা আর এটা ছিল তাদের ছেদক। তাহলে এই ক্ষেত্রে এই কোণটা আর এই কোণটা যত হবে এটা ততই হবে। তাহলে এটা 55 হলে এটাও 55 হয়। আর দুইটাই যদি 90 ডিগ্রি হওয়া লাগে বলা থাকে, প্রশ্ন উল্লেখ আছে, তাহলে আমি এই কোণটা বাদ কীভাবে বের করতে পারি? 90 থেকে 55 বাদ দিলে যত ডিগ্রি হবে সেটা কিন্তু তত ডিগ্রি হবে। এটাও কিন্তু একটা প্রশ্ন এখানে করা হয়েছে। ইচ্ছে করলে যদি তোমাকে বলা হতো এই কোণটা কত ডিগ্রি, তাও কিন্তু তোমাকে বের করতে হবে। হ্যাঁ, এই কোণটা কত ডিগ্রি এখান থেকে বের করা যাবে, বা এখান থেকে এতটুকু কত ডিগ্রি। যদি বলা হতো যে পি আর কিউটা কত ডিগ্রি, তাও কি বের করা যেত না? যেহেতু এটা 90 ডিগ্রি আর এই পাশে সবটা কোণ 90 ডিগ্রি, এই পাশে সবটা কোণ 90 ডিগ্রি, তাহলে ওই কোণটা উল্লেখ থাকলে এটা বলতে সুবিধা ছিল না। আচ্ছা যাক, আমরা ওই জটিলতায় যাব না, আমরা পরের অঙ্কে যাচ্ছি। দেখো চিত্রে এবার হচ্ছে পি কিউ আর, এই কোণের আরটার মান দেওয়া আছে 50 ডিগ্রি। আর পিকিউটা বলেছে এবার আর এস এর সমান্তরাল বা এস আর এর সমান্তরাল। এস আর মানে আর এস একই কথা। আর পিকিউটা বলছে পি আর এর সমান। এই বাহুটা সমান, যদিও আমাদের চিত্রে হয়তো একটু বড় ছোট হয়ে গেছে, আমরা একটু কাজ করি, সমান করে দিই, ধরে নিলাম সমান। এই পিকিউটা পি আর এর সমান। আমাকে প্রশ্ন করা হয়েছে পি আর কিউ যদি 50 ডিগ্রি হয়, এই যে এই পাশের এই কোণটা 50 ডিগ্রি, প্রশ্ন করা হচ্ছে এল আর এস কত? এল আর এস এই কোণটা কত? হ্যাঁ, চিন্তা ভাবনা করো। এটা যদি 50 ডিগ্রি হয় আর এই রেখাটা যদি এই রেখার সাথে সমান্তরাল হয়, আবার না সমান্তরাল হয়, আসলে সমান্তরাল না, এটা বোধহয় এটা সমানের কথা বলা ছিল, এটা সমান্তরাল এস আর, তো এস আর না, সরি এস আর না কিউ আর, পি কিউ ইকুয়াল টু পি আর কিউ 50 ডিগ্রি। হ্যাঁ, এটা কিন্তু সমান হওয়ার কথা। এই যে পি কিউর সমান, পি কিউটা হবে পি আর এর সমান, সরি পি কিউটা পি আর এর সমান। তাহলে আচ্ছা, এই কোণটা যদি 50 ডিগ্রি হয়, যেহেতু দুইটা বাহু সমান, তাহলে এই কোণ কত ডিগ্রি হবে? স্টুডেন্ট, আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আর সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণগুলো থাকে সমান। তাহলে এই পাশের কোণ যদি 50 ডিগ্রি হয়, এই পাশ কত হবে? এটাও কিন্তু 50 ডিগ্রি হবে। আর এইটা যদি এটার সাথে সমান্তরাল, এখানে সমান এবং সমান্তরাল দুটো কথাই থাকবে, এটা আর এটা সমান হবে। এই কোণটাও কিন্তু তখন কত ডিগ্রি হয়ে যায়? এটা যদি 50 হয়, এটা যদি 50 হয়, এটাও কিন্তু তখন 50ই হবে, কারণ এটার সাথে এটা সমান্তরালের শর্তটা যদিও এখানে লেখা হয়নি, এটা সমান হবে এবং এটা এই রেখার সাথে এটা সমান্তরাল হবে। তাহলে এই কোণটা 50 হলে এটাও কিন্তু 50 হবে। তারা আমার কাছে চাইছে পি আর কিউ 50, পি আর কিউ 50 হলে এল আর এস কত? এল আর এস কত মানে কি? এই দুইটা বাহু সমান হওয়ার কারণে এই কোণটা যদি 50 হয়, এই কোণটা কিন্তু 50, আর এই রেখাটার সাথে এই রেখাটা সমান্তরাল হওয়ার কারণে এটা 50 হলে এই কোণটাও 50, তার মানে এল আর এস 50। গবেষণামূলক পড়াশোনাগুলা একটু গবেষণাই করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। স্টুডেন্ট, আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর শেষ। এগুলো কিন্তু তোমাদের বইয়েও কিন্তু কোশ্চেনগুলো আছে, এই ধরনের প্রশ্ন আছে। আমরা হয়তো এগুলো চেঞ্জ করে দিতে পারি, চিত্রগুলি চেঞ্জ থাকবে, এতটুকুই হবে, আর মূল কিন্তু ঠিক থাকবে। স্টুডেন্ট, এবার শেষের প্রশ্নটার উত্তরটা দেখো। তারা বলেছে এবিটার সমান্তরাল সিডি, এই বাহুটা সিডির সাথে সমান্তরাল। সমান্তরালের কথা আমরা কিন্তু প্রথম দিনের ক্লাসে যখন উপপাদ্য পড়ছিলাম তখন কিন্তু বলছিলাম সমান্তরাল কাকে বলে,
তারপরে সমান্তরাল কখন কখন সমান্তরাল হয়, একান্তর কোণ কী, অনুরূপ কোণ কী, এক কথাটা আরেকবার বলার সুযোগ রইল না। তোমরা আশা করি চিন্তা করলেই এগুলো পেয়ে যাবে। চিত্রে এবিটা সমান্তরাল সিডি, এটার সাথে এটা সমান্তরাল। পিইএ কত? পিইএ আমাকে বের করতে বলছে কত ডিগ্রি, মানে এই কোণটা আমাকে কত ডিগ্রি বলছে বের করতে। কিন্তু ইতিমধ্যে AEF এটা কিন্তু বলা আছে, এই পাশের কোণটা বলা আছে কত ডিগ্রি, 50 ডিগ্রি বলা আছে। যদি একটা রেখা এমন হয় এবং এখানে যদি একটা ছেদক হয়, এই পাশের কোণটা যদি 50 ডিগ্রি হয়, এই পাশটা কত ডিগ্রি বলার অপেক্ষায় রাখে না। যারা জানো যে একটা রেখার এক পাশের কোণগুলোর সমষ্টি সবসময়ই যতগুলি কোণে হোক না কেন তার মান কিন্তু 180 ডিগ্রির বেশি হয় না, অর্থাৎ এক সরল কোণের সমান হয়। তাহলে এর মধ্যে যদি একটা কোণ দেওয়া থাকে, এই পাশটা যদি 50 ডিগ্রি হয়, এই পাশটা কত ডিগ্রি অবশ্যই খুব সহজে বের করা যায়। অর্থাৎ 180 থেকে আমি কত বের করে বাদ দিয়ে দেবো, 50 ডিগ্রি বাদ দিয়ে 50 বাদ দিয়ে দেবো, তাহলে যত হয়, অর্থাৎ 0 5 আছে 8 3 হলে আর 130 ডিগ্রি। তাহলে ঠিক এইভাবে এই কোণ 50 ডিগ্রি হলে এই কোণটাও কিন্তু 130 ডিগ্রি হবে। স্টুডেন্ট, এই উত্তরটাও হয়ে গেল। পরে কিন্তু আরেকটা প্রশ্ন করা আছে, দেখো এটা অভিন্ন তথ্যভিত্তিক একটা প্রশ্ন ছিল, এই উত্তরটা হয়ে গেল। এটা হলো পরেরটা, দেখো EFD কোণটা কত ডিগ্রি। EFD কোণ, দ্যাট ইজ এই পাশের এই কোণটা কত। তাহলে আমরা আরেকটু ধারণা দিচ্ছি, তোমাদের একান্তর কোণের ধারণা কিন্তু দেওয়া ছিল পূর্বেই। আমাদের এটা ছেদক হয়, এখানে যে কোণটা এই পাশে তৈরি হচ্ছে তার উল্টো দিকে যে কোণটা এই পাশে তৈরি হবে, এইটা আর এটা কিন্তু একান্তর কোণ বলা হচ্ছে। তার মানে এটা যদি 50 হয়ে থাকে, তাহলে এই কোণটা আর এই কোণটার মধ্যে কোনো ব্যবধান নাই, উভয়টাই সমান, তার মানে এটাও 50 ডিগ্রি হবে। তাহলে আমাদের উত্তরে লিখতে হবে এটা কত ডিগ্রি, এটা হবে 50 ডিগ্রি, আর এটা ছিল 130 ডিগ্রি। তাহলে বিশেষ করে জ্যামিতির প্রশ্নগুলো একটু কঠিন থাকে, চিন্তা করতে হয়। অন্যান্য ক্ষেত্রে প্রশ্ন কিন্তু তুলনামূলকভাবে সহজ থাকে। তাহলে আমরা একটু কঠিন জিনিস নিয়ে কথা বললাম, চলো আমরা একটু সহজের দিকে যাই। আমরা অল্প কিছু কথা বলবো, আর সময় আমাদের খুব বেশি নেই। যেমন আমরা যেহেতু পাটিগণিত এবং বীজগণিত উভয় দিক থেকে কিছু কিছু অবজেক্টিভ বলেছি, আমরা যে অ্যালজেব্রা থেকে একটা প্রশ্নের উত্তর করতে চাই। যেমন বলা হলো A = 3, B = 2। আমাকে বলা হয়েছে 8A - 2B ব্র্যাকেট প্লাস -7A এবং +4B সমান কত। অনেকগুলো উত্তর দেওয়া থাকবে, হয়তো আমরা সঠিক উত্তরটা বের করে নেব। এখন উত্তর দেওয়া থাকতে পারে 7, দেওয়া থাকতে পারে 8, দেওয়া থাকতে পারে 9 অথবা 10 ইত্যাদি ইত্যাদি, কিন্তু সঠিক উত্তরটা আমরা বের করে পরীক্ষার হলে বলবো, লিখে দেব। স্টুডেন্ট, এটা প্রথমে এই বিরাট ঝামেলাটার মধ্যে আমরা মানটা বসাচ্ছি না, আমরা একটু সংক্ষেপ করতে পারছি, একটু সরলীকরণ করে নিতে পারতেছি। দেখো 8A - 2B, এই প্লাসে মাইনাসে -7 ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম, 7A হয়ে গেল, প্লাস আর প্লাসই থাকবে, আর এটা 4B থাকবে। এখানে চিহ্নের কোনো পরিবর্তন হলো না, এই জন্য, কারণ সামনে কিন্তু প্লাস। মাইনাস থাকলে কিন্তু আবার চিহ্ন চেঞ্জ হয়ে যেত, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত, এটা মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যেত। স্টুডেন্ট, এবার একটু সরল করি, 8টায় থেকে 7টায় বিয়োগ চলে গেল, তাহলে একটা থাকলো। এখানে 4টা যোগের এর থেকে 2টা বাদ গেল, তাহলে মানে মাত্র 2টা বি হয়ে গেল। এখন মান বসানো অনেক সহজ হয়ে গেল। দেখো আমি যদি এর মান 3 বসাই, -2 × b এর মানটা আমরা 2 বসাই, তাহলে আমরা পাবো 3 - 4। স্টুডেন্ট, তাহলে নিশ্চয়ই এটার বিয়োগফলটা -1 হবে। 3-এর থেকে 4 বিয়োগ, মানে ছোটো সংখ্যার চেয়ে বড়োটা বাদ গেলে -10 তার সাথে থাকবে। তাহলে এটার -2b প্লাস প্লাসে মাইনাসে -7a প্লাসে প্লাস, ঠিকই তো আছে। 8টার থেকে 7টা গেলে একটা থাকে, সরি, এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে। এই প্লাস যোগ করলে আমরা পাবো কত? 7 পাবো। স্টুডেন্ট, তাইলে আমরা পাটিগণিতের অঙ্ক 2-1টা দেখালাম, জ্যামিতি দেখালাম, এখন আমরা একটু বীজগণিতেরও 2-1টা কঠিন অবজেক্টিভ আমরা একটু দেখাই নিচ্ছি। তোমরা একটু দেখো এই অঙ্কটা। 8টা আমি এই জায়গার মধ্যে একটু সরলীকরণ করতে চাচ্ছি, অর্থাৎ 8a - 2b প্লাস দিয়ে ভেতরটাকে গুণ করব, প্লাস আর এই মাইনাসটা গুণ করলে -7a থাকবে, আর প্লাসে এই প্লাসে গুণ করলে এটা প্লাসই থাকবে, 4b থাকবে।
এবার আমরা ব্র্যাকেট উঠে গেল, যোগ বিয়োগ করবো। 8টা এর থেকে 7টা চলে গেলে একটাই থাকে, আর 4টা বি এর থেকে 2টা বি চলে গেলে যোগের 2টা বি থাকে। এবার এর জায়গায় লিখবো 3 আর বি এর জায়গায় লিখবো 2। তাহলে আমি পাবো 3 যোগ 4 ইকুয়াল টু 7। তাহলে এই অঙ্কের উত্তর যদি 4টা 4 রকম থাকতো, 7, 8, 9, 10 ইত্যাদি থাকতো, আমরা 7কে টিক মার্ক করতাম এবং সঠিক উত্তরটা 7 হতো। এইগুলো একটা অবজেক্টিভ কিসের, বীজগণিতের। আমরা আরেকটু কঠিন যদি করতে চাই, যেমন দেখো x = -1, x = -1 হলে আমাকে বলা হয়েছে x³ + 2x², হ্যাঁ, তারপরে -1 সমান কত? এটার উত্তরটা কি আসবে? মান দেওয়া আছে, খুব সহজভাবে আমরা বের করতে পারি। দেখো এখান থেকে যদি এক্সের জায়গায় যদি আমরা -1 বসাই এবং তার মাথায় কিউব দেই, +2 × x এর জায়গায় যদি -1 বসাই তার স্কোয়ার দেই -1, এটা ভেঙে নিলে যা হবে তার ফল তাই হবে। যেমন মাইনাসটাকে আমি 3 বার লিখব, -1 গুণন -1 গুণন আরেকটা -1। এই ফলগুলো অনেকের বিভ্রান্তিতে তোমরা পড়ো যে এগুলো কত হবে। 3টি মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। তার মানে কি মাইনাসওয়ালা রাশির পাওয়ারটা যদি বেজোড় হয়, অড নাম্বার হয়, 3, 5, 7, 9, 11, 13 এরকম বড় সংখ্যা হয়, তাহলে অবশ্যই এটা মাইনাস আসবেই। কিন্তু যদি এটা 4, 6, 2 বা 8, 10, 12, 14, 16 এরকম জোড় সংখ্যা হইতো, তাহলে কিন্তু আমি কখনোই মাইনাস লিখতাম না, প্লাস হয়ে যেত। তাহলে আসছে কত? 2 × 1, এটা কিন্তু এই যে জোড় 2 কিন্তু জোড়, এই যেটা প্লাসের 1 হবে, এটা -1। তাহলে আসলো কত? এই যে যোগের 2কে 2 আগে দিয়ে গেলাম, আর এখানে একটা -1, এখানে একটা -1, দুইটা -2 হয়ে গেল। তো বিয়োগ করলে অবশ্যই 2 বিয়োগ 2 মানে 0 হয়ে গেল। তাহলে এই ধরনের প্রশ্ন থাকলেও কিন্তু তোমরা একটু চিন্তা ভাবনা করে, একটু গণিত করে, রাফ জায়গায় টেস্ট করে কিন্তু তার উত্তরটা লিখবে, কেমন? আমরা আসলে স্টুডেন্ট, তাহলে অবজেক্টিভ নিয়ে আসলে আমাদের কথা বলা তো শেষ করা যাবে না, অনেক অবজেক্টিভ, শত হাজার অবজেক্টিভ। তাহলে অবজেক্টিভের জন্য ভালো আনসার করার জন্য আমাদেরকে মৌলিক জ্ঞানগুলো আমাদের রাখা লাগবে। মৌলিক ধারণাগুলি ভালো থাকলেই কিন্তু আমরা এগুলো পারতে কোনো সমস্যা হবে না। তো তোমরা আশা করি আমাদের নিয়মিত ক্লাসে যখন আমরা চলে আসবো, আমরা আরও অনেক ব্যাপক কথাবার্তা বলবো, ব্যাপক আলোচনা হবে, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ঘরে থাকবে, বাইরে খুব একটা আসার দরকার নেই। আর ঘরে বসে বসে খালি পড়াশোনা করবে, পরীক্ষার জন্য পড়াশোনা করতে থাকবা। এই পর্যন্তই আজকে কথা রইল। তো সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।